সকলকে জয়গুরু। আজ বহুদিন পর আমরা সকলে মিলে একটু ঘুরতে বেরিয়েছি। ভাবছেন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পোর্ট ব্লেয়ারে। আরে না না, এখন তো এর নতুন নাম শ্রীবিজয়পুরম। যাত্রাপথে চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বারবার মুগ্ধ করছিল। নীল জলরাশি, আকাশের অপূর্ব রূপ আর চারদিকে শান্ত পরিবেশ, সব মিলিয়ে যাত্রাটাই যেন এক আলাদা আনন্দে ভরে উঠেছিল। ফেরিতে করে পার হওয়ার সময় এখানকার বিভিন্ন বোট ও যানবাহন পারাপারের দৃশ্যও বেশ উপভোগ্য ছিল। সমুদ্রের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলার সেই মুহূর্তগুলো সত্যিই স্মরণীয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমার বোনের বাড়িতে। আমার ছেলে সুজীব তার পিসির বাড়িতে এসে ভীষণ খুশি। তার আনন্দ আর উচ্ছ্বাস দেখেই আমাদের মন ভরে গেল। পরের দিন সকালবেলা আমরা অটোরিকশায় করে বেরিয়ে পড়লাম রস আইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। পথে দূর থেকেই রস আইল্যান্ডের সুন্দর দৃশ্য চোখে পড়ছিল। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম মেরিনা পার্কে। সকালবেলায় পার্কটা একদম শান্ত ও নিরিবিলি লাগছিল। সেখানে সুজীব তার মাকে নিয়ে একটু ঘোরাফেরা করছিল। এখানেই চোখে পড়ল রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু। নেতাজির এই স্ট্যাচু থাকার কারণও ঐতিহাসিক। ১৯৪৩ সালের ৩০শে ডিসেম্বর তিনি পোর্ট ব্লেয়ারের জিমখানা গ্রাউন্ডে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সত্যি, এই পার্কে রবীন্দ্রনাথ আর নেতাজি দুজন বাঙালি মহাপুরুষের স্মৃতিচিহ্ন দেখে নিজেদের বাঙালি বলে খুব গর্ব অনুভব করলাম। পরে আমরা ফেরিবোটে চড়ে চলে আসি রস আইল্যান্ডে, যার বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। এটি পোর্ট ব্লেয়ার থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত। ব্রিটিশ আমলে এই দ্বীপটি ছিল আন্দামানের প্রশাসনিক কেন্দ্র। তবে ১৯৪১ সালের এক ভয়াবহ ভূমিকম্পের পর ব্রিটিশরা এখান থেকে তাদের রাজধানী সরিয়ে নিতে বাধ্য হয়। বর্তমানে এটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত। এই দ্বীপের নামকরণ করা হয়েছিল তৎকালীন ব্রিটিশ মেরিন সার্ভেয়ার স্যার ড্যানিয়েল রসের নাম অনুসারে। ব্রিটিশরা এই দ্বীপটিকে এতটাই উন্নত ও চাকচিক্যময় করে তুলেছিল যে একে বলা হতো পূর্বের প্যারিস বা প্যারিস অব দ্য ইস্ট। একসময় এখানে ছিল চিফ কমিশনারের বাড়ি, গির্জা, বেকারি, ছাপাখানা, টেনিস কোর্ট এবং নাচঘর, যা ব্রিটিশদের বিলাসবহুল জীবনযাত্রার সাক্ষ্য বহন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সালে জাপানি বাহিনী আন্দামান দ্বীপপুঞ্জ দখল করে। তারা ব্রিটিশদের এই সমৃদ্ধ শহর দখল করে নিজেদের সামরিক বাংকার ও টানেল নির্মাণ করে। ফলে ব্রিটিশ আমলের বহু স্থাপনা ধ্বংসাবশেষে পরিণত হয়। বর্তমানে এই দ্বীপের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। ২০১৮ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দ্বীপের নাম পরিবর্তন করেন। আজ এই দ্বীপটি ভারতীয় নৌবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে আসেন ব্রিটিশ আমলের পরিত্যক্ত ভবন, গির্জা, বাংকার এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এর পরের গন্তব্য ছিল আমাদের সেলুলার জেল, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অত্যন্ত মর্মস্পর্শী ইতিহাস বহন করে। ব্রিটিশ শাসকেরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের নির্বাসনে পাঠিয়ে তাদের উপর অকথ্য নির্যাতন চালানোর উদ্দেশ্যে এই জেল নির্মাণ করেছিল। এই জেলই ইতিহাসে কুখ্যাত কালাপানি নামে পরিচিত। ১৮৯৬ সালে এই জেলের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯০৬ সালে সম্পূর্ণ হয়। এই কারাগারের নাম সেলুলার জেল হওয়ার কারণও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর নকশা ছিল একটি বিশাল চাকার মতো, মাঝখানে একটি কেন্দ্রীয় টাওয়ার, আর সেখান থেকে ৭টি শাখা বা উইং বাইরের দিকে ছড়িয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ৭টি শাখার মধ্যে ৫টি ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে মাত্র ২টি শাখা অবশিষ্ট রয়েছে। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতা সংগ্রামীদের অসীম আত্মত্যাগ ও তাঁদের ওপর চালানো নিষ্ঠুর অত্যাচারের স্মৃতিকে সম্মান জানাতে ১৯৭৯ সালে সেলুলার জেলকে জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষণা করা হয়। এখানে এসে আরেকটি বিষয় বিশেষভাবে আমার নজরে পড়েছে। জেলের বিভিন্ন গ্যালারিতে যেসব স্বাধীনতা সংগ্রামীদের ছবি সংরক্ষিত রয়েছে, তার মধ্যে বাংলার বিপ্লবীদের ছবি তুলনামূলকভাবে বেশি চোখে পড়ে। এটি প্রমাণ করে ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালি বিপ্লবীদের অবদান কতটা গভীর ও গুরুত্বপূর্ণ ছিল। এই ঐতিহাসিক স্থান ঘুরে দেখতে দেখতে মনে হচ্ছিল স্বাধীনতার জন্য কত অসংখ্য মানুষ নিজের জীবন, স্বপ্ন এবং পরিবার সবকিছু ত্যাগ করেছিলেন। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। এতদিন পর পোর্ট ব্লেয়ারে এসেছি।
আর আমাদের ঠাকুর বাড়ি ঘুরতে যাব না, এটা কি কখনো হতে পারে? তাই বিকেলের দিকে আমরা অটোরিকশা করে চলে এলাম আমাদের প্রিয় সৎসঙ্গ বিহার মন্দিরে। একটা ছোট্ট তথ্য আপনাদের জানিয়ে রাখি, 2008 সালের জানুয়ারি মাসে এই সৎসঙ্গ বিহার মন্দিরটির শুভ উদ্বোধন করা হয়। এই পবিত্র উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের ঠাকুর পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন। শ্রী শ্রী দাদা ও তার সপরিবারের স্নেহময় উপস্থিতিতেই এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। মন্দিরে এসে আমরা সন্ধ্যাকালীন প্রার্থনায় অংশগ্রহণ করলাম এবং ভক্তিভরে ঠাকুর প্রণাম করলাম। সত্যি বলতে, এখানে এলে যে এক স্বর্গীয় অনুভূতি মনকে ছুঁয়ে যায়, তা একমাত্র সৎসঙ্গীরাই গভীরভাবে অনুভব করতে পারেন। চারপাশের পরিবেশ, মন্দিরের পবিত্রতা এবং অন্তরের শান্তি সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি সৃষ্টি হয়। প্রার্থনা শেষে প্রসাদ গ্রহণ করে আমরা এখান থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিলাম। সন্ধ্যাকালীন প্রাকৃতিক সৌন্দর্য তখন এতটাই মনোমুগ্ধকর ছিল যে সেই দৃশ্য দেখে মন যেন পরিপূর্ণ হয়ে গেল। সবাই ভালো থাকবেন। জয় গুরু।